প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যায় ঐতিহাসিক দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল, নিরাপত্তা জোরদার। এলএনজি সরবরাহ বন্ধে সারা দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট, হুমকির মুখে রপ্তানি খাত, বিপর্যস্ত জনজীবন। এবং সপ্তাহ ব্যবধানে সরবরাহ স্বাভাবিক হলেও বাজারে নেই স্বস্তি, ডিম থেকে সবজি লাগামহীন নিত্যপণ্য, চড়া মুরগির দামও নাভিশ্বাস ক্রেতাদের। আমন্ত্রণ চ্যানেলের দেশের কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যা 7টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে 255 ভোট পেয়ে তিনি বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। নতুন রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও যুক্তরাজ্যের দূতাবাস সহ বিভিন্ন দেশ। এই শপথ অনুষ্ঠান উপলক্ষে আজ দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত বঙ্গভবন ও মতিঝিল এলাকার শাপলা চত্বর, রাজু ক্রসিং এবং হানি ফ্লাইওভার সংলগ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এদিকে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত ইমরান। শারমিন, নবনির্বাচিত দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রহণ করতে বঙ্গভবন কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি যদি আপনাদেরকে বঙ্গভবনের চিত্র একটু দেখাতে চাই, সকাল থেকেই আসলে নতুন রাষ্ট্রপতিকে গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। একটু যদি জানিয়ে রাখি যে আজ সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানো হবে এবং এই শপথ বাক্য পাঠের অনুষ্ঠানে কিন্তু বর্তমান সাবেক যে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, 3 বাহিনীর প্রধান এবং কূটনীতিকরা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বঙ্গভবনের আশেপাশে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বঙ্গভবনের আশেপাশে এলাকায় যানবাহনের জন্য কিন্তু ডিএমপি থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে সন্ধ্যা 7টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বর্তমানে যে স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উনি শপথ বাক্য পাঠ করাবেন এবং এই শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক যাত্রা শুরু করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এর পরে তিনি এই বঙ্গভবনে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলা চলে যে নতুন রাষ্ট্রপতিকে গ্রহণ করার জন্য কিন্তু বঙ্গভবন একেবারে প্রস্তুত রয়েছে। আর একটু বলে দিতে, এই ছিল বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সর্বশেষ আমার কাছে। শারমিন, ধন্যবাদ শাহাদাত। গ্যাস সংকটে রাজধানী সহ সারা দেশে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প উৎপাদন অর্ধেকে নেমেছে এবং বায়েজিদ ও কালুরঘাটের অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমায় সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। অতিরিক্ত খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করে উদ্যোক্তারা রপ্তানি আদেশ হারানোর শঙ্কায় আছেন। অন্যদিকে গ্যাস সরবরাহের অভাবে 21টি বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ ও 8টি আংশিক চালু থাকায় গ্রিডে 6,312 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারছে না। ফলে আগস্টে প্রতিদিন গড়ে 2,000 মেগাওয়াট এবং সর্বোচ্চ 3,700 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি বাসা বাড়িতে দীর্ঘ সময় গ্যাস না থাকায় সাধারণ মানুষ সিলিন্ডার কিনে বাড়তি খরচে রান্নাবান্না করতে বাধ্য হচ্ছেন। গ্যাসের এই সংকট দ্রুত সমাধান করে বাসা বাড়িতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। গ্যাস পাই না, গ্যাস ডুয়াইছি, 50 টাকা গ্যাসের খুব অভাব।
মানে কি করা, আমরা তো বেতন মেতন পাই না। আশা করব যে গ্যাসটা যাতে দ্রুত ঠিক হয়ে যায়, আমাদের কষ্টটাও যাতে কমে। গ্যাস সংকট বেশি দেখা দিতেছে এবং কারেন্ট না থাকাতে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার উম, অসুবিধা হইতেছে। আমাদের বাসায় কারেন্টের সমস্যা, 3-4 ঘন্টা কারেন্ট থাকে না, আবার বাচ্চা কাচ্চার পড়ালেখার সমস্যা হচ্ছে, এবং আপনার গ্যাসের সমস্যা। গ্যাস তো কোনো সময় থাকেই না। প্রতিদিন লোডশেডিং হচ্ছে, গ্যাস থাকছে না, বিদ্যুৎ থাকতেছে না, বাচ্চাদের পড়াশোনার প্রতি তো হচ্ছেই। অনেক দিন ধরে গ্যাসের সমস্যা। গ্যাস থাকে না, রান্না করা হয় না। আবার যাও গ্যাস আসে একটু আধটু, কিন্তু পানিও গরম হয় না। গ্যাস এবং বিদ্যুতের সমস্যা দীর্ঘদিন ধরে। মাঝখানে দেখেছি যে 1-2 দিনের জন্য গ্যাস এসেছে, এখন আবার নতুন করে সেই গ্যাসের সমস্যা। কারেন্ট থাকতেছে না, গ্যাস থাকতেছে না। সরকারের কাছে আমরা একটাই আবেদন করতেছি যে আমাদের গ্যাস আর কারেন্টটা যাতে ঠিক করে দেয় দ্রুত। 3 বার 4 বার, রাতে তো 3 বার যাই। যে সময় যায় 1 ঘন্টার নিচে তো আর আসে না। তো এভাবে চললে মানুষ কেমনে চলবে? আমাদের একটাই দাবি, আমাদের যেন হচ্ছে গিয়ে গ্যাসটা দেয়। কারণ আমাদের হাজবেন্ড আছে, সকালবেলা না খেয়ে যায়। না খেয়ে যাওয়া একটা সমস্যা না? দর্শক, রাজধানীর ওয়ারির জয়কালী মন্দির সিএনজি স্টেশন থেকে গ্যাস সংকটের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শারমিন, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীতে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। এই গ্যাসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা, অনেক সিএনজি ফিলিং স্টেশনও কিন্তু আমরা গতকাল বন্ধ দেখেছি। আর গ্যাসের চাপ নেই বললেই চলে, অর্থাৎ একটি গাড়িতে চালকরা আমাকে জানিয়েছেন যে 3-4 ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। আর এই গ্যাস সংকটের কারণে কিন্তু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বা সব এলাকায় কথা বলেছি, সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে গ্যাস সংকটের কারণে যে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, সেটি কিন্তু একটা বিপর্যয়ের মুখে পড়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলি, শারমিন, গ্যাস এবং বিদ্যুৎ সংকট এতটা চরম আকার ধারণ করেছে, এটি যত দ্রুত সম্ভব সমাধান করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো শারমিন, রাজধানীর জয়কালী মন্দির থেকে গ্যাস বিদ্যুৎ সংকটের সর্বশেষ এই নিয়েছিল আবার সর্বশেষ পরিস্থিতি। শারমিন। ধন্যবাদ শফিক। দর্শক, সাভার থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শারমিন। আমি এখন রয়েছি থানা বাস স্ট্যান্ড এলাকায়। কয়েকদিন স্বস্তির পর কিন্তু আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে দেশ। এই গ্যাস সংকটের কারণেই কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাভারে। সাভারের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে আমরা ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট থাকার কারণে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সংকটে কিন্তু সিএনজি স্টেশনগুলোয় অধিকাংশই গ্যাসের চাপ না থাকার কারণে বন্ধ রয়েছে, যে কয়েকটাও খোলা রয়েছে, রয়েছে দীর্ঘ লাইন। এর চেয়েও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা বাসাবাড়িতে আবাসিক গ্রাহক রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রতি মাসে তারা বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তারা কিন্তু গ্যাসের দাবিতে আ আ তিতাস গ্যাসের আঞ্চলিক অফিস কিন্তু তারাও ঘেরাও করেছিল। কিন্তু এতেও কোনো সুরাহা হয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সংকট নিরসন করে যাতে আ দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়, এমনটাই তারা আমাদেরকে দাবি জানিয়েছেন। এছাড়াও আমাদের শিল্প কারখানার মালিকরা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব যদি এই গ্যাসের সমস্যা সমাধান না হয়, তাহলে তারা কিন্তু আ ক্ষতির সম্মুখীন হবেন। তা শিল্প কারখানা ক্ষতির সম্মুখীন হলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। এসবই আমাদেরকে জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। শারমিন। ধন্যবাদ রাজীব। রাজধানী শহর রাজশাহীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। রাজধানী ঢাকায় চাল, ডাল, তেল ও পেঁয়াজ রসুনের দাম চড়া থাকার পাশাপাশি ডিমে ডজন প্রতি বেড়েছে 25 টাকা। অন্যদিকে বেগুন 100 টাকা এবং পটল, ঢ্যাঁড়স, করলা ও শসা 80 টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিংয়ের অভাব ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ক্রেতাদের খরচ লাগামহীনভাবে বাড়ছে। একই চিত্র রাজশাহীর বাজারেও জুলাইয়ের শুরু থেকেই বর্ষার অজুহাতে সবজি, মাছ ও মুরগির দাম চড়া।
সেখানে কাঁচামরিচ 160 থেকে 180 টাকা এবং অধিকাংশ সবজি 50 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি 180 ও সোনালী 280 টাকা কেজিতে পৌঁছানোর পাশাপাশি মাছের দাম কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ ঘাটতির দোহাই দিচ্ছেন বিক্রেতারা। আর বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। প্রত্যেকটা আইটেমের দাম যে মাত্র বলেন বেশ বেশি আগের তুলনায়। তার মানে হচ্ছে যে এখন সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা এটা চেয়ে বেশি, এবং ডেফিনেটলি সাধারণ মানুষ এটা ভোগ করতে মানে ফল ভোগ করতেছে বলা উচিত। পেট্রোলের দাম অনেক বেশি, প্রতিটা মালের দামে বেশি। কিছু কিছু মাল আছে ওজনে কমাইছে, দাম আগেটাই আছে, আর কিছু কিছু মাল আছে দ্বিগুণ দাম হয়েছে। সেল আছে মোটামুটি, একবার খারাপ না একবার ভালো হবে, মোটামুটি আছে, দাম বেশি মালের। কাস্টমার পাওয়া যাচ্ছে না, সব জিনিস দাম বেড়ে যায়, ডাল কোন চাল কোন মাছ কোন সব জিনিস ব্যাডি সব জিনিস দাম বেড়ে যায়। 10 টাকা কেজি কিনতে দাম বেড়ে যায়, আমরা কয় টাকা লাভ করে খাম কোন? পাবলিক মনে যেমন চলতে হয়, পাবলিক তো এরকম ইনকাম নাই, খাইবে করতে এখন যে নিচে কাটতো 10 কেজি কাটতো 3 কেজি। আমাদের ব্যবসা অনেক খারাপ ভাই, হচ্ছেন কি করুন, চলতে দিব ভাই। মানুষের যেন 10,000 টাকা বাজার নিতে আগে, এখন তো 8,000 টাকা বাজার নেই, 6,000 টাকা বাজার নেই। আমরা কিছু মানুষ বাকি না, টাকা হয় না কি করবো, এরপরে ঘুরে গেলে আগের 4 ভাগের 3 ভাগ কমে গেছে, মানুষের টাকা পয়সা নেই, সবাই তো সমস্যা। দর্শক, রাজধানীর উত্তরা বেডিয়ার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী। রব্বানী, বাজারের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ওঠানামা, কোন পণ্যের দাম কতটুকু বেড়েছে এবং কোন পণ্যের দাম কতটুকু কমেছে এবং কোন পণ্যের দাম স্বাভাবিক রয়েছে তা জানার জন্য আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার বিডিআর মার্কেটে। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং বাজার ঘুরে আমি দেখেছি যে পোলার চালের দাম কিন্তু বাড়তি এবং যে মিনিকেট চাল এই চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে আলু, পেঁয়াজ এবং এই জাতীয় যে নিত্য পণ্যের দাম এটা অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আপনি জানেন যে গত যে বন্যা ছিল, বন্যার কারণে যে মৌসুমী সবজির দাম অনেকটাই ঊর্ধ্বগতি ছিল, তা কিন্তু এখন কিছুটা কমেছে। পার কেজিতে 15 থেকে 20 টাকা কিন্তু এই মৌসুমী সবজির দাম কমেছে। তবে গরুর গোস্তের দাম কিন্তু অনেকটা আগের মতোই রয়েছে। মুরগির বাজারে যদি আমি বলি যে ব্রয়লার মুরগি কিন্তু 180 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। তবে ডিম কিন্তু ডর্জন প্রতি অনেকটাই গত সপ্তাহে থেকে এখন 10 টাকা বেড়েছে। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে তাদের স্বল্প আয় দিয়ে এই সাংসারিক যে নিত্যপণ্য যে চাহিদা এটা কিন্তু মেটাতে তারা হিমশিম খাচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন যে পাইকারি বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি এই প্রভাবটা কিন্তু সেই খুচরা বাজারেও পড়েছে। ভোক্তা অধিকার কিন্তু বলছেন যে এই নিত্যপণ্যর যে বাজারের যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু তারা অনেকটাই চেষ্টা করছে স্বাভাবিক রাখার জন্য। তো এই ছিল আমার কাছে কাঁচা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ রব্বানী। দর্শক, রাজশাহীর খড়ভড়ি হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর খড়খড়ি হাটে। এই হাট থেকে রাজশাহীর বিভিন্ন প্রান্তে সবজি, মাছ সহ বিভিন্ন যেসব নিত্যপণ্য আছে সেই পণ্যগুলো সরবরাহ করা হয়। তো আমরা আজকে এই বাজারে, এই হাটে বিভিন্ন ক্রেতা এবং যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সবজির দাম গত জুলাই মাসে হঠাৎ করে বৃষ্টির কারণে দাম বৃদ্ধি পায়। তবে এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে ব্যবসায়ীরা দাবি করছে। তবে ক্রেতা যারা আছে তারা বলছে ঠিক সেভাবে নিয়ন্ত্রণে আসেনি এখনো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকার মতো, 180 টাকা কেজিতে। করল্লা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার ভেতরে। তবে বেগুন সহ অন্যান্য যেসব সবজি আছে, করল্লা, ঢেঁড়স, ঝিঙা, লাউ, এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো সবজি 40 থেকে 50 টাকা কেজি বা পিস হিসেবে বিক্রি হচ্ছে। তো আমরা এদিকে মাছের বাজারে কথা বলে যেটা জানতে পেরেছি যে সব ধরনের মাছের দাম এই বর্ষা মৌসুমকে সামনে রেখে 50 থেকে 60 টাকা, কোনোটা 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আয়তন ভেদে এই মাছের দামগুলো বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যেটা বলছে যে মাছের সরবরাহ কম, সেই
কারণে দাম বেশি। আর মুরগির বাজারে প্রত্যেক ধরনের মুরগির দাম 10 টাকা করে কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। যেমন সোনালী বিক্রি হচ্ছে 280 টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা, এছাড়া দেশি মুরগি যেটা সেটা বিক্রি হচ্ছে 550 টাকায়। তো বিক্রেতারা যেটা বলছে যে যেহেতু জিনিসপত্রের পণ্যের দাম বেড়েছে সেই কারণে কিছুটা হলেও ক্রেতা প্রভাব পড়েছে বাজারে ক্রেতা তুলনামূলক কম। তবে আলুর দাম, আলু ব্যবসায়ীরা সব থেকে লোকসানের মুখে রয়েছে। কোল্ড স্টোরে যারা আলু রেখেছে তারা বলছে যে আলুর দাম কোনোভাবেই বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, এতে করে তারা লোকসানের মুখে পড়েছে। আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। তো রাজশাহীর যে সবজি এবং কাঁচা বাজার এবং যে নিত্য পণ্যের বাজার সেই নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় 24 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হন। এই হত্যাকাণ্ডের 2 দশক পেরিয়ে গেলেও চূড়ান্ত বিচার কার্যক্রম এখনও শেষ হয়নি। 2008 সালের চার্জশিট এবং পরবর্তীতে 2011 সালের সম্পূরক চার্জশিটের ভিত্তিতে 2018 সালে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। তবে 2024 সালের 1 ডিসেম্বর শুনানিতে দুর্বল সাক্ষ্য ও আইনি ত্রুটির পর্যবেক্ষণ দিয়ে মামলা থেকে সকল আসামিকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া হাইকোর্টের পুনরায় স্বাধীন তদন্তের নির্দেশনাটিও 2025 সালের সেপ্টেম্বরের আপিল বিভাগ বাদ দেন। জ্যেষ্ঠ আইনজীবীদের মতে রাজনৈতিক উদ্দেশ্য মামলা পরিচালনা করায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার পথ রুদ্ধ হয়েছে, যার ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখনও প্রকৃত বিচার থেকে বঞ্চিত। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয়, অথচ নেই ফুটওভার ব্রিজ, নেই ট্রাফিক পুলিশ কিংবা স্বয়ংক্রিয় সিগন্যাল। বাধ্য হয়ে শিক্ষার্থীদের হাতে রশি ধরিয়ে দিয়ে মহাসড়কের যানবাহন থামানোর চেষ্টা করেন শিক্ষকরা। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে দুর্ঘটনার শঙ্কা। নরসিংদীর মাধবদী প্রতিনিধি সুমন পালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা সিলেট মহাসড়ক প্রতিদিন তীব্র গতিতে ছুটে চলে দূরপাল্লার অসংখ্য যানবাহন। আর এই মহাসড়কের পাশেই ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুল শুরু ও ছুটির সময় মহাসড়ক পার হওয়া কোমলমতি শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 1952 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শত শত শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য পার হতে হয় ব্যস্ত এই মহাসড়ক। কিন্তু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ, নেই ট্রাফিক পুলিশ কিংবা স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। শিক্ষার্থীদের নিরাপদে পার করতে বাধ্য হয়ে রশি ব্যবহার করছেন শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পারাপার। এর মধ্যে ঘটেছে ছোট বড় একাধিক দুর্ঘটনা। সামনে একটা রাস্তা আর স্কুলের পিছন দিক দিয়ে একটা নদী, আর এই পাশ দিয়ে কোনো বসতবাড়ি খুব কম, দু একটা আছে, এদিক দিয়ে কোনো বসতবাড়ি নেই। আমরা চাই এই স্কুলের যাতায়াতের সুবিধার্থে একটি ফুটওভার ব্রিজ যেন আমাদের মধ্যে সরকার এটি দিয়ে দেয়। প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা এত অসুবিধা হয় যা পার হওয়া যায় না। রাস্তা সাইডে যাওয়ার সময় বাচ্চা হাতে ধরার সময় একবারে গাড়ি আই পড়ে, পার হইতে পারি না। আধা ঘন্টা 10 মিনিট এরকম ভাবে দাঁড়ায় থাকি, আমরা অনেক ভয় লাগে। এজন্য আমরা একটা ওভার ব্রিজ হইলে আমাদের অনেক ভালো হতো। সাইডে বাচ্চাদের নিয়ে দাঁড়াবো, ওই জায়গাটুকু থাকে না, গাড়ি ঘোড়া আমাদের সামনে দিয়ে চলে আসে। আমাদের যদি একটা ওভার ব্রিজ হয় তো খুব ভালো হয়। অভিভাবকরা প্রতিদিন ওদেরকে 2 বেলা দিয়ে যায় শিক্ষার্থীদেরকে, আমরা 2 বেলায় ওদেরকে পার করে দিই। অনেক সময় দেখা যায় যে রিক্সা থাকে, গাড়ি থাকে, ব্রেক থাকে না, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয় আমাদের জন্য ভালো হয়, আমাদের শিক্ষার্থীর জন্য ভালো হয়, এলাকার সবার জন্য ভালো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শুধু একটি ফুটওভার ব্রিজের অভাবে প্রতিদিন আতঙ্ক নিয়ে স্কুলে আসে শিক্ষার্থীরা। বলেন, কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এখানে আমাদের কোমলমতি শিশুরা হাইওয়ে পার হয়ে বিদ্যালয়ে আগমন প্রস্থান করে, এই বিষয়টা আমি অবগত। আমি নিজেও স্কুলটা পরিদর্শন করেছি, কিছুটা ঝুঁকি রয়েছে। এজন্য এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয় তাহলে আমাদের বাচ্চারা নিরাপদে নির্বিঘ্নে স্কুলে আসা যাওয়া করতে
পারবে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো দ্রুত যেন এখানে একটা ফুট ওভারব্রিজ করে দেয়। দুর্ঘটনা ঘটার পর টনক নড়ার অপেক্ষা নয়, শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে এখনই কার্যকর উদ্যোগ চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চ্যানেল এস নিউজ ডেস্ক। শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ায় খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে ইউজিসির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বাস্তব, জীবনমুখী ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষে দেশ বিদেশের শ্রম বাজারে প্রতিযোগিতা করতে পারে এবং ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পায়, সে লক্ষ্যেই কাজ চলছে। ইউজিসির হিট প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ উপস্থিত ছিলেন। শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে জনস্বাস্থ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকার 2 জন এবং সিলেটের 1 জন। চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 925 জনে, যেখানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা 18,144 জন এবং সন্দেহভাজন রোগী প্রায় 1,46,715 জন। অন্যদিকে ডেঙ্গু সংক্রমণ 64 জেলাতেই ছড়িয়ে পড়েছে, যেখানে এ পর্যন্ত 23,978 জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 70 জনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও হাম ও ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। সেখানে নতুন রোগী ভর্তির পাশাপাশি সম্প্রতি 1 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। 3 দিন আমার জ্বর হওয়ার পর আমি এখানে আসছি, এসে মনে করি এখানে চিকিৎসা হওয়ার পরে আমার জ্বরও গেছে, রুচি হয়েছে খাবার একটু। 11 দিন থেকে অসুস্থ আমরা ঢাকা মেডিকেলে ছিলাম। ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে এখানে পাঠাইছে। এখানে আমরা ভর্তি আজকে 4 দিন ধরে। এখন আলহামদুলিল্লাহ আমার বাবু এখন অনেক সুস্থ আছে। ভর্তি হয়েছিলাম ক্লিনিকে, মা ও প্রসূতি শিশু, ওখান থেকে এখানে আসছিলাম। আসার পরে এখন একটু ভালো আছে। হচ্ছে হাম হয়েছিল, আমি এখানে এসে জানার পর বুঝতে পারছি যে হাম হয়েছিল। তো ডক্টররা ভালো চিকিৎসা দিচ্ছে, আল্লাহর রহমত ভালোই আছে। এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ আছে। দর্শক, রংপুর মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। তিনি জানাচ্ছেন হাম ও ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের যে সামনে, সে সামনে আমি কিন্তু গত 24 ঘন্টার যদি হামের এবং ডেঙ্গুর যে রুগীর, সে রুগী কিন্তু অনেকটা চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে যদি আমি একটু তথ্য দিয়ে রাখি যে গত 24 ঘন্টায় হামের যে রুগী, সেই রুগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মৃত্যুবরণ করেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে মেডিকেল কর্তৃপক্ষ দিয়েছে। তবে আরেকটু তথ্য যদি আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত কিন্তু হামের যে চিকিৎসা নিচ্ছেন প্রায় 14 জন রুগী কিন্তু 14 জন রুগী কিন্তু হামের চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্য কিন্তু আমাদের হাম ইউনিট থেকে পেয়েছি। তবে আরেকটা যদি আমি ডেঙ্গুর দিকে যদি যাই, ডেঙ্গু কিন্তু প্রায় 9 জন রুগী কিন্তু এই মেডিকেলে বিভিন্ন ইউনিটে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসক এবং রুগীর স্বজনদের মধ্যে নানান কিন্তু বিশেষ করে চিকিৎসা নিতে আসা রুগীরা যে কথাগুলো বলছেন যে তারা চিকিৎসা নিতে আসে, সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং বিভিন্ন সময় তাদের কিন্তু হয়রানিও হতে হচ্ছে। অন্যদিকে চিকিৎসকেরা যে কথাগুলো বলছেন যে অতিরিক্ত রুগী থাকার কারণে কিন্তু তারা মূলত
কিন্তু সঠিক চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং ডেঙ্গির পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হলেও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু একজন মারা গিয়েছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে মেডিকেল থেকে দেওয়া হয়েছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এতটুকুই ছিল। রবিউল, আপনাকে ধন্যবাদ। ঝালকাঠি নলছিটি উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার বিকেলে কুশঙ্গল ও সিদ্ধকাঠি ইউনিয়নের আয়োজিত কর্মসূচিতে স্থানীয়রা সড়ক সংস্কার, খাল খনন, মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন সমস্যার কথা তুলে ধরেন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু সহ জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরাসরি সমস্যা জানানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বৃহস্পতিবার রাতে পরিবহন মার্কেট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় রাকসুর অর্থ ব্যয়ের হিসাব প্রকাশ ও অনিয়মের তদন্ত দাবি করেন নেতাকর্মীরা। রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি দাবি করেন, বিশ্বকাপ খেলা দেখাতে ছাত্রদলের প্রায় 50,000 টাকা খরচ হলেও একই আয়োজনে রাকসু 3,80,000 টাকা ব্যয় দেখিয়েছে। ভর্তি পরীক্ষার বুথ স্থাপনেও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগ করেন তিনি। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় জানায়, 42 কর্মসূচিতে 1,29,00,000 টাকা উত্তোলন হলেও 61,50,000 টাকার বিল ভাউচার জমা হয়নি। সারা দেশের 8টি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ স্থান এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরবর্তী 2-1 দিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় আগামী 23 আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় ঐতিহাসিক দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল, নিরাপত্তা জোরদার। এলএনজি সরবরাহ বন্ধে সারা দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট, হুমকির মুখে রপ্তানি খাত, বিপর্যস্ত জনজীবন। এবং সপ্তাহ ব্যবধানে সরবরাহ স্বাভাবিক হলেও বাজারে নেই স্বস্তি, ডিম থেকে সবজি লাগামহীন নিত্যপণ্য, চড়া মুরগির দামও নাভিশ্বাস ক্রেতাদের। নেই ফুট ওভার ব্রিজ, নরসিংদীতে মহাসড়ক পারাপারে রশি দিয়েই চলছে ট্রাফিকের কাজ, ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব, আগামী 2-3 দিন সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অফিসের। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।